সপ্তাহ ঘুরে আবারও নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আর আজকের ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা এখন দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে অধ্যয়ন করছো এবং যারা প্রায় অনেক দিন ধরে, প্রায় 7 মাস 8 মাস ধরে কোনো ক্লাস করতে পারছো না, কলেজে যেতে পারছো না। আমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাসগুলো নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো তাদেরকে আজকে বিশেষ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বাদশ শাখার বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের আমার অনলাইন টিউটোরিয়ালে। আর বরাবরের মতো আমি তোমাদের সাথে আজকে রয়েছি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আর আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ভ্রূণ গঠন প্রক্রিয়া, যা মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, যা রয়েছে জীববিজ্ঞান তৃতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যা বইতে। এবং এর আগে এই অধ্যায়টি থেকে আমি ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ভ্রূণ গঠন প্রক্রিয়া, এর আগে আমি স্পারমেটোজেনেসিস, ওজেনেসিস অর্থাৎ পুরো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটি নিয়ে কথা বলেছিলাম বা ভিডিও দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছো। এর পরে কিভাবে নিষেক নিয়ে আলোচনা করেছি, ইমপ্ল্যান্টেশন নিয়ে আলোচনা করেছি, নিষেকের ফলাফল, নিষেকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়াটি কিভাবে ঘটে অর্থাৎ ভ্রূণ গঠন প্রক্রিয়াটি কিভাবে ঘটে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে যথাসম্ভব আলোচনা করেছি। ঠিক আগের ভিডিওটি ছিল ইমপ্ল্যান্টেশন এবং ফার্টিলাইজেশন বা নিষেক নিয়ে। আজকে হচ্ছে কিভাবে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণ প্রথম থেকে একেবারে একটি অঙ্গ প্রত্যঙ্গ হওয়া পর্যন্ত ভ্রূণ গঠনের যে প্রক্রিয়াটি, সেগুলো নিয়ে আজকে আমি যতদূর সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবং বিশেষ করে ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে গিয়ে সার্চ বারে iZoology লিখে বাটন ক্লিক করলেই তোমরা দেখবে চ্যানেলটি চলে এসেছে। এবং এই চ্যানেলটি অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য, যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সেটি বুঝতে পেরে বা তোমরা সেটি নোটিফিকেশন দেখতে পেয়ে তোমরা ভিডিওটি তোমাদের সময় মতো দেখে নিতে পারো। তো চলো আজকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে আসবে ভ্রূণ গঠন প্রক্রিয়াটি কি। নিষেকে সৃষ্ট জাইগোট ভ্রূণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে অর্থাৎ এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ গঠন প্রক্রিয়া বলা হয়। নিষেকে সৃষ্ট, আমরা জানি নিষেকের ফলে জাইগোট তৈরি হয় এবং এই জাইগোটটিকে আস্তে আস্তে বাড়তে হবে, বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ কোষ বিভাজন ঘটতে হবে। না হলে জাইগোটটি শুধুমাত্র ওই একটি দলাপাকানো মাংস পিণ্ডের মতোই থেকে যাবে। এটি আর বিভাজিত হয়ে বা বড় হয়ে পরবর্তী পর্যায়ে বা পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণীতে রূপ লাভ করতে পারবে না। অর্থাৎ একেবারে সহজ কথায় আজকে তুমি আমরা যেভাবে মানুষ পূর্ণাঙ্গ একটি মানুষে পরিণত হই, সেই প্রক্রিয়াটি থেমে যাবে, সেই প্রক্রিয়াটি আর হবে না। তো মানুষের ভ্রূণ গঠন প্রক্রিয়া সাধারণত ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন ও অর্গানোজেনেসিস পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। এবং কিভাবে সম্পন্ন হয় তার বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই করতে যাচ্ছি। এর আগে প্রথমে আসবে ক্লিভেজ। যে পদ্ধতিতে জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে অসংখ্য ভ্রূণ কোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলা হয়। ক্লিভেজ সৃষ্ট ভ্রূণের প্রতিটি কোষকে ব্লাস্টোমেয়ার বলা হয়। ক্লিভেজে কোষ বিভাজনের ফলে জাইগোটটি একটি বহুকোষী নিরেট গোলক বা বলে পরিণত হয়, একে মরুলা বলে। মরুলার কোষগুলো এক স্তরে সজ্জিত হয় এবং এর ভিতরে একটি তরলপূর্ণ গহ্বর সৃষ্টি হয়, একে ব্লাস্টুলা বলে। এবং তরলপূর্ণ গহ্বরকে ব্লাস্টোসিল বলা হয়। এটি যদি আমি সহজ কথায় বলতে যাই, যে জাইগোটটি ক্রমাগত মাইটোসিস বিভাজনের ফলে একের অসংখ্য ভ্রূণ কোষ তৈরি করে এবং একেই বলা হয় ক্লিভেজ। অর্থাৎ ক্লিভেজের সহজ কথায় হচ্ছে কোষের ভাঙন। কোষ ভেঙে ভেঙে
ছোট ছোট অসংখ্য কোষে পরিণত হবে। এটি হচ্ছে ক্লিভেজ, অর্থাৎ এক কোষ থেকে দুই কোষ, দুই কোষ থেকে চার কোষ, চার কোষ থেকে 8 কোষ, 16 কোষ, 16 কোষ, 32, 64, এইভাবে আস্তে আস্তে গুণিত আকারে কোষ ভেঙে ভেঙে ছোট ছোট কোষে পরিণত হবে এবং এই অবস্থাটাকে ক্লিভেজ বলা হয়। এবং ক্লিভেজে সৃষ্ট ভ্রূণের এই এক একটি ছোট ছোট কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এবং কোষ বিভাজনের ফলে জাইগোটটি এই পুরো ব্লাস্টোমিয়ারটি অর্থাৎ অনেকগুলো ছোট ছোট কোষের সমন্বয়ে একটি গোলক বা বলের মতো আকার ধারণ করে, এটিকে বলা হয় মরুলা। এবং মরুলার কোষগুলো এক স্তরে সজ্জিত থাকে, সাধারণত চারিদিকে একটি স্তরে কোষের স্তর থাকে। মরুলার ভিতরের দিকে বলের মতো যে অংশটি আছে এটি একটি তরলপূর্ণ গহ্বর, একে ব্লাস্টুলা বলা হয়। এবং এই ব্লাস্টুলার মধ্যে যে তরলপূর্ণ গহ্বরটা থাকে এটিকে বলা হয় ব্লাস্টোসিল। এখানে দেখো এটি জাইগোট, তারপরে 24 ঘন্টা পরে এটি এই যে ক্লিভেজ হচ্ছে, একটি কোষ ছিল এখান থেকে দুটি কোষ, তারপরে 36 ঘন্টা পরে দেখো 4টি কোষ হয়ে গেছে, তারপরে 48 ঘন্টা পরে দেখো এখানে 8টি কোষ, তারপরে 60 ঘন্টা পরে দেখো এখানে 8টি থেকে 32টি বা 16টি কোষ, 16টি থেকে এখানে আস্তে আস্তে 4 দিন পরে একটি ব্লাস্টুলা, অর্থাৎ এই যে কোষ এই স্তরটাকে এই অংশ এইভাবে এই যে কোষের যে সৃষ্টি হয় এটাকে বলা হয় মরুলা। আর এই যে এক স্তর বিশিষ্ট কোষ যে মরুলার অবস্থা এটাকে বলা হয় ব্লাস্টুলা। এবং এটির এই যে তরলপূর্ণ গহ্বর এটাকে বলা হয় ব্লাস্টোসিল। এরপর আসবো আমরা গ্যাস্ট্রুলেশন। ব্লাস্টুলা বিকশিত হয়ে ভ্রূণের পরবর্তী দশা গ্লাস্টুলা গঠন করে। যে প্রক্রিয়া ব্লাস্টুলা থেকে গ্লাস্টুলা গঠিত হয় তাকে গ্যাস্ট্রুলেশন বলা হয়। এটি পরিস্ফুটনের একটি অতি পরিবর্তনশীল ও গতিশীল দশা, যাতে ব্লাস্টুলার এক স্তরে সজ্জিত কোষগুলো দুই স্তরে সজ্জিত হয়। এই যে ব্লাস্টুলা, এই যে এখানে ব্লাস্টোপোর একটি ছিদ্র থাকে এখানে, এটি দ্বারা উন্মুক্ত হয়, বাইরে উন্মুক্ত হয় বাই ভিতরোজিন, এটাকে বলে ব্লাস্টোপোর। পোর মানে হচ্ছে ছিদ্র। যেহেতু ব্লাস্টুলা দশায় এই ধরনের একটি ছিদ্র বা রন্ধ্র থাকে এই জন্য এটাকে বলা হয় ব্লাস্টোপোর। এরপরে দেখো ব্লাস্টুলার পরবর্তী অংশ যেটা, অর্থাৎ এখান থেকেই হচ্ছে গ্লাস্টুলেশন শুরু হয়ে যায় বা গ্লাস্টুলা তৈরি হয়ে যায়। এই যে এটি আস্তে আস্তে দুটি স্তরে ভাগ হয়ে গেছে, এটি একটি ভিতরের একটি স্তর, আবার এর বাইরে আরেকটি স্তর। অর্থাৎ এখানে ব্লাস্টুলার পরে কোষ বা মরুলা যে দশা, সেই দশাটা দুটি কোষ, একটি কোষ স্তর থেকে পরিবর্তিত হয়ে দুটি কোষ স্তরে পরিণত হয় বা দুটি কোষ স্তরে সজ্জিত হয়। এই ভেতরের কোষের স্তরটাকে এবং এই পর্যায়টাকে বলা হয় এই জন্য গ্লাস্টুলেশন। এবং এই দু কোষ স্তরের ভেতরের কোষের যে স্তর এটাকে বলা হয় এন্ডোডাম, আর বাইরের যে স্তরটি কোষের স্তরটি এটিকে বলা হয় একটোডাম। এবং ভ্রূণের গ্লাস্টুলা দশায় বিদ্যমান স্তরকে সাধারণত ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার বলা হয়। গ্লাস্টুলার ভিতরে তরলের পূর্ণ যে গহ্বরটি থাকে এটাকে বলা হয় আর্কেন্টেরন। এই যে এখানে এই যে ভিতরে যে গহ্বরটি থাকে এটাকে বলা হয় আর্কেন্টেরন। এইটাতে একটু ভালোভাবে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আর্কেন্টেরন। এটি একটি ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত হয়, এই ছিদ্রকে ব্লাস্টোপোর বলা হয়। এই যে এটি এখানে এটি খুব ভালোভাবে দেখানো হয়েছে। এই যে এখানে যেমন ব্লাস্টোপোর দেখানো হয়েছে, অর্থাৎ এই যে ছিদ্রটি রন্ধ্রটি এটাকে বলা হয় ব্লাস্টোপোর। এরপরে হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস মানে হচ্ছে গ্লাস্টুলেশনের পরে ভ্রূণের বা কোষের যে অবস্থা থাকে সেই অবস্থা থেকে একটি ভ্রূণের অর্গান তৈরি হওয়া, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকশিত হওয়া, অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হওয়ার যে অবস্থা বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। দেখো আমরা সংজ্ঞার যদি বইয়ের ভাষায় বলি, গ্যাস্ট্রুলেশনে সৃষ্ট বিভিন্ন ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র গঠন করার প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলা হয়। ঠিক আমি তোমাদেরকে যেভাবে ভেঙে বললাম ঠিক এটাই এক বাক্যে বলা হয়েছে। একটি ভ্রূণীয় স্তর বা তার কোনো অংশ দেহের একটি সুনির্দিষ্ট সংগঠনের দায়িত্বে নিয়োজিত থাকে না। ভ্রূণীয় স্তরের কোনো কোষপুঞ্জ একবার একটি অঙ্গের গঠন প্রক্রিয়া শুরু করলে সে কোষপুঞ্জ সেই নির্দিষ্ট অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ গঠনে আর সমর্থ হয় না। অর্থাৎ কতগুলো কোষ গুচ্ছ যখন একত্রে একটি অঙ্গ তৈরি করার জন্য তারা দায়িত্বে নিয়োজিত বা কাজে নিয়োজিত থাকে, সেই কোষগুচ্ছগুলো সেই অঙ্গটা তৈরি হওয়ার পরে অন্য কোনো অঙ্গ তৈরি করার জন্য সেগুলো ব্যবহৃত হয় না বা সেই কোষগুলো অংশগ্রহণ করে না। এই কথাটি এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো কয়েকটি কোষগুচ্ছ যদি ধরে নাও আমাদের লিভার তৈরিতে সে নিয়োজিত থাকলো এবং লিভারটা তৈরি করার পরে সেই কোষগুচ্ছগুলো সেই লিভারটার পরে অন্য কোনো
কাজে বা পাকস্থলী তৈরি করার কাজে ব্যবহৃত হয় না, বা বৃক্ক তৈরি করার কাজে ব্যবহৃত না, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। দেহের অনেক অঙ্গ বা তন্ত্র গঠনে একাধিক ভ্রূণস্তর অংশগ্রহণ করে। প্রথমে ভ্রূণীয় স্তর থেকে ছোট ছোট কোষপিণ্ড আলাদা হয়ে প্রাথমিক অঙ্গকুড়ি বা প্রাইমারি অর্গান রুডিমেন্ট সৃষ্টি হয়। পরবর্তীতে অঙ্গকুড়ি আরো বিকশিত হয়ে প্রাণীর নির্দিষ্ট অঙ্গ গঠন করে। দেখো এখানে অনেকগুলো স্টেজ 4, স্টেজ 4B, স্টেজ 7, আর্লি স্টেজ, মিডল স্টেজ, তারপরে হচ্ছে লেট স্টেজ, আর্লি স্টেজ, এরকম করে মিডল স্টেজ 10 এর পরে 11 নম্বর স্টেজে গিয়ে আস্তে 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 বিভিন্ন ধরনের প্রাণীর অঙ্গাণু বা অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে। এইগুলো এখানে বোঝানো হয়েছে। এটি হচ্ছে অর্গানোজেনেসিস, এবং এই অর্গানোজেনেসিসের পরেই তোমাদের বইতে একটি ছকের মতো দেওয়া আছে যে একটি ভ্রূণের যে 3 মাস বয়সী একটি ভ্রূণের কি অবস্থা হয়, 6 মাস বয়সী একটি কি হয়, 7 মাস বয়সে কি হয়, 8 মাসে কি হয়, 9 মাসে কি হয়, 10 মাসে বা 9 থেকে 10 মাসের মধ্যে কি ঘটে, কি কি অঙ্গাণুগুলো ঘটে, হার্ট কখন আসে, চোখ কি কখন আসে, প্রত্যেকটির আলাদা আলাদা চিত্র দিয়ে দিয়ে এবং বর্ণনা করে দেওয়া আছে। যদিও আমার ওইগুলোর এই মুহূর্তে প্রয়োজন নেই, এই অর্গানোজেনেসিসের পরেই আসলে ওখানে যেমন বলে দেওয়া আছে অঙ্গগুলি আরো বিকশিত হয়, প্রাণীর নির্দিষ্ট অঙ্গ গঠন করে, এইটুকু বলে দিলেই মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে অর্গানোজেনেসিস। এইটুকু বর্ণনা না, এটি আরো বৃহৎ, এবং ওই ছকের মধ্যে এগুলো বর্ণনা করে দেওয়া আছে। এবং তোমরা ওই অংশটুকু রিডিং পড়বে ভালো করে, ওখান থেকে 2-1টি এমসিকিউ আসতে পারে। যেমন ওখানে একটি কথা রয়েছে অমরা কি, অমরার কোথায় কখন হয়, বা অমরার কাজ কি, এটা তোমরা ওখান থেকে জানতে পারবে। তো এটা আমি এখানে আর মানে সংযুক্ত করিনি, যেহেতু জিনিসটা অনেক বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে, সেজন্য আমি তোমাদেরকে বোঝার সহজের জন্য যতটুকু তোমরা সহজে বুঝতে পারো এবং মনে রাখতে পারো শুধু এই অংশটুকুই আমি এখানে সংযুক্ত করেছি। তো এরপরে চলে যাব ভ্রূণীয় স্তরের পরিণতি। এই যে অর্গানোজেনেসিস হলো এবং অর্গানোজেনেসিস হচ্ছে বা হওয়ার সময় ভ্রূণের যে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে ভ্রূণ যে বিশেষ করে আমরা যারা উচ্চতর মেরুদণ্ডী প্রাণী, বিশেষ করে মানুষ সহ যে অন্যান্য উচ্চতর মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে, তারা মানে অধিকাংশই হচ্ছে বা সাধারণত আমরা বলে থাকি ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ একদম বাইরের ভ্রূণের যে ভ্রূণ যখন গঠন হয় তখন বিশেষ করে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আমরা কিছুক্ষণ আগে স্লাইডটিতে দেখলাম যে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে গিয়ে ভ্রূণ ব্লাস্টুলেশন বা মরুলা থেকে যে ব্লাস্টোসিল বা ব্লাস্টোমেয়ার তৈরি করে, সেখান থেকে এক স্তর কোষ থেকে পরিবর্তিত হয়ে 2 স্তর কোষ তৈরি হয় এবং আর্গেন্টোরন তৈরি হয় গ্যাস্ট্রুলেশনে এসে, এবং গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আসলে অর্গানোজেনেসিস ঠিক মাঝামাঝি অবস্থায় এসে ভ্রূণ 3টি স্তরে পরিণত হয়। 3টি স্তর বা 3টি আবরণ দ্বারা ভ্রূণ আবৃত থাকে। একদম বাইরের আবরণটিকে বলা হয় একটোডার্ম, মাঝেরটিকে বলা হয় মেসোডার্ম, এবং একদম ভেতরেরটিকে বলা হয় এন্ডোডার্ম। ভ্রূণীয় স্তরের পরিণতি মানে হচ্ছে অর্থাৎ ফেজ অফ জার্ম লেয়ার, বা এই ভ্রূণীয় স্তরটা, এই যে 3টে স্তর, এই 3টি স্তর পূর্ণাঙ্গ একটি প্রাণীতে কোন কোন অঙ্গাণু তৈরি করে বা কোন কোন অঙ্গাণুতে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়, সেটিকেই বলা হয় আসলে ভ্রূণীয় স্তরের পরিণতি। তোমাদের অধিকাংশ সময় প্রশ্ন আসে যে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি বর্ণনা করো বা ছকে বর্ণনা করো, অথবা বলা হতে পারে যে একটোডার্ম থেকে কি তৈরি হয়, বা মেসোডার্ম থেকে কি তৈরি হয়, বা এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়, এরকম করে হয়। এবং এমসিকিউ আসলে দেখা যাবে যে নিম্নের 1-2টি অঙ্গাণুর কথা বলে যে এই অঙ্গাণুগুলো নিম্নের কোন ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, কোনোটিই নয়, এরকম করে কোশ্চেন তোমাদের দেওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি করতে যাই, প্রথমে আসবে একটোডার্ম, অর্থাৎ বাইরের যে আবরণটি থেকে কি কি তৈরি হয়। ত্বক উদ্ভূত অঙ্গাদির যেমন ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, স্তন গ্রন্থি, চুল, নখ এপিডার্মিস থেকে উদ্ভূত হয়। ঠোঁট, মুখ বিবর, জিহ্বা ও পায়োছিদ্র পায়োছিদ্রের অন্ত আবরণ বা এপিথেলিয়াল আবরণ, চোখের রেটিনা, কর্নিয়া ও লেন্স এবং অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যাবারিন্থ, পিটুইটারি গ্রন্থি ও পিনিয়াল গ্রন্থির এপিথেলিয়াম আবরণ, বৃক্কের মেডুলা, স্নায়ুতন্ত্র ও সংবেদী অঙ্গসমূহ, দাঁতের এনামেল। এই যে অঙ্গাণুগুলো এখানে এতক্ষণ আমি তোমাদের সামনে
পড়ে শোনালাম, এই প্রত্যেকটি হচ্ছে এক্টোডার্ম থেকে উদ্ভূত হয় বা এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায় আমাদের দেহের বাইরের বা বাহ্যিকভাবে যে অঙ্গাণুগুলো রয়েছে, যে অংশগুলো রয়েছে বা গ্রন্থিগুলো রয়েছে, সেই সবগুলোই হচ্ছে এক্টোডার্ম থেকে তৈরি হয়। যেমন মূলটা হচ্ছে বাইরে থেকে ত্বক, এবং ত্বক থেকে যে গ্রন্থিগুলো হয় বা ত্বক থেকে যে অঙ্গাণুগুলো তৈরি হয়, যেমন ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, স্তন গ্রন্থি, চুল, নখ, প্রত্যেকটি হচ্ছে এপিডার্মিস থেকে বা এক্টোডার্ম থেকে তৈরি হয়। অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটি বাইরে নখ, চুল, হাতের এবং পায়ের নখ, ঠোঁট, মুখ বিবরণ, নাসারন্ধ্র, জিহ্বা, পায়ুছিদ্র, অন্তঃআবরণ, এগুলো প্রত্যেকটি, চোখের রেটিনা, কর্নিয়াল লেন্স, অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যাবাইরিন, পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল এপিথেলিয়াম আবরণ, বৃক্কের মেডুলা, স্নায়ুতন্ত্র, সংবেদী অঙ্গসমূহ, দাঁতের এনামেল, অর্থাৎ অধিকাংশই বাইরের বা বাহ্যিক যে অংশগুলো আছে সেই সবগুলোই হচ্ছে তৈরি হয় এক্টোডার্ম থেকে। মেসোডার্ম মানে মধ্যাঞ্চল থেকে যেগুলো তৈরি হয় বা মধ্যত্বক থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ত্বকের ডার্মিস, এপিডার্মিস, ডার্মিস। আমরা জানি ত্বককে যে দুটি অংশে ভাগ করা হয় মূল, তারপর একদম বাইরের টিকে বলা হয় এপিডার্মিস এবং ভেতরের টিকে বলা হয় ডার্মিস। অর্থাৎ এই মেসোডার্ম থেকে হচ্ছে এই ডার্মিস তৈরি হয়। নটোকর্ড, মেরুদণ্ড, তারপরে কঙ্কালতন্ত্র, পেশিকলা, যোজককলা, বৃক্কের কর্টেক্স, পাকস্থলী, অন্ত্রের পেশিকলা, দাঁতের ডেন্টিন ও চোখের বিভিন্ন অংশ, রেচনতন্ত্র, জননতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকা গ্রন্থি ও লসিকা, দেহগহ্বরের অন্তঃপ্রাচীর, অর্থাৎ মাঝামাঝি বা অনেকটা ভেতরের দিকের যে অংশগুলো, কিছু অংশ বাইরের, কিছু অংশ একদম ভেতরের, অর্থাৎ ঠিক মধ্যবর্তী যে দেহের মধ্যবর্তী যে অংশগুলো বা অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো তৈরি হয়েছে মেসোডার্ম থেকে। আর এন্ডোডার্ম অর্থাৎ একদম ভেতরের প্রাচীর থেকে তৈরি হয় হচ্ছে পরিপাক নালীর অন্তঃপ্রাচীর, এপিথেলিয়ার আবরণ, তারপরে হচ্ছে শ্বসনতন্ত্র, প্রজননতন্ত্র, রেচননালী, মূত্রনালী ও মূত্রনালীর এপিথেলিয়াল আবরণ, মধ্যকর্ণ, টনসিল, থাইমাস, থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থি, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়। প্রত্যেকটি অঙ্গাণু তৈরি হয় হচ্ছে পরিপূর্ণভাবে তৈরি হয় হচ্ছে এন্ডোডার্ম থেকে। তো এই হলো তিনটি ভ্রূণীয় স্তরের বা ভ্রূণীয় স্তরের পরিণতি, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এটির মানে হচ্ছে, আমি আগেও বলেছি, আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, যে তিনটি ভ্রূণীয় অবস্থায় যে তিনটি আবরণ দ্বারা আবৃত থাকে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এটি পরিণত প্রাণীতে বা পূর্ণাঙ্গ একটি প্রাণীতে বা পূর্ণাঙ্গ যখন একটি ভ্রূণ শিশুতে পূর্ণাঙ্গ শিশুতে বা পরিপূর্ণ শিশুতে পরিণত হয় বা ফিটাসে পরিণত হয়, সে ফিটাসে সেগুলো এই তিনটি লেয়ার পরিবর্তিত বা তিনটি লেয়ার থেকে কি কি অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গাণু বা গ্রন্থি তৈরি হয় সেগুলোই হচ্ছে এই এখানে বর্ণনা করা হয়। এবং এটি একটি ছকের মাধ্যমে দিলে সবচেয়ে সুবিধা হয়, যে একবারে সবকিছু এক জায়গায় দেখা যায় বা অ্যাট এ গ্ল্যান্স সবকিছুকে একসাথে পাওয়া যায়। আর এটিকেই বলা হয় আসলে ভ্রূণীয় স্তরের পরিণতি। তো আজকে ভ্রূণ গঠন এবং ভ্রূণীয় স্তরের পরিণতি, কিভাবে ভ্রূণ গঠন হয়, কি কি পর্যায়ের অতিক্রম করার পরে একটি ভ্রূণ পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়, সেটির একটি সংক্ষিপ্ত বর্ণনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তারই সাথে ভ্রূণের যে জার্ম লেয়ার বা ভ্রূণীয় স্তর যে রয়েছে তিনটি স্তর, এই স্তর থেকে কোন কোন স্তর থেকে কি কি অঙ্গাণু বা অঙ্গ প্রত্যঙ্গ বা গ্রন্থিগুলো উৎপত্তি হয় বা সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখে এই আজকের আলোচনা বুঝতে পারবে এবং সেগুলো পরবর্তীতে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিজেদের পড়াগুলো তৈরি করতে থাকবে। তো আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। এবং সেই সাথে আবারও অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।